হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছেন আপনারা? আজকে আমি একটি নিয়ে এসেছি নতুন ড্রামা, যার স্টোরি অনেক মজাদার। বন্ধুরা, আপনারা কি প্রথম দেখার ভালোবাসায় বিশ্বাস করেন, নাকি ভাবেন যে সবটাই কপাল? আওয়ার ইউনিভার্স এমন একটা গল্প যা আপনার ভালোবাসার ধারণাটাই বদলে দেবে। তো চলুন আজকে এই সুন্দর ড্রামাটি আপনাদের সামনে এক্সপ্লেন করা যাক। তো ড্রামার শুরুতেই আমরা এই ড্রামার মেন লিডকে দেখি, যার নাম হচ্ছে হং। সে সমুদ্র কিনারায় ফটোশুট করছিল। অন্যদিকে আমাদের এই ড্রামার ফিমেল লিড, যে পার্ট টাইম ডেলিভারি গার্ল ছিল, অ্যান্ড যখন সন্ধ্যা হয় বৃষ্টি নেমে আসে, তাই সে দৌড়ে এক কনভিনিয়েন্স স্টোরের মধ্যে ঢুকে পড়ে আর দেখতে পায় যে সেখানে 30% অফ চলছে। অ্যান্ড সেখানেই সে তার সিস্টারকে কল করে। তার সিস্টার বলে, আমি ওই শপেই আছি, চলো একসাথে শপিং করা যাক। অ্যান্ড তারা শপিং করে বাসায় ফিরে যখন খাবার খাচ্ছিল, ওইখানে তার সিস্টার বলে, তোমার এত পরিশ্রম করার কি দরকার? তোমার বড় বোন তো আছে, তোমাকে হেল্প করবে, তুমি শুধুমাত্র তোমার পড়াশোনায় ফোকাস করো। অ্যাকচুয়ালি আমাদের ফিমেল লিড ইয়ঞ্জুন এখন গ্র্যাজুয়েশন করছে। তখনই তার সিস্টারের ফোন বেজে ওঠে। যা নিতে যখন সে সেখানে যায়, সে তার সিস্টারের ব্যাগে একটি প্রপোজাল রিং দেখতে পায়। আর তার মনে পড়ে সে তার সিস্টারকে একটি ছেলের সাথে দেখেছিল, তার নাম গোজিন, অ্যান্ড সে এক পুলিশ ইন্সপেক্টর। আর হিউনজিন তখনই ওই রিংটি নিয়ে যায় সেই ছেলেটির সাথে দেখা করতে। অ্যান্ড তাকে বলে, আমি জানি আমার সিস্টার তোমাকে অনেক বেশি পছন্দ করে, বাট সে ডিসিশন নিতে পারছে না আমার জন্য, কারণ আমি যতদিন আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে নিয়েছি ততদিন সে বিয়ে করবে না। বাট আমি তোমাকে পারমিশন দিচ্ছি, তুমি ফ্যামিলি মিটিং অ্যারেঞ্জ করো। অন্যদিকে আমরা হংকে দেখি যে একটি বারে এনজয় করছিল, অ্যান্ড তাকে নিয়ে দুটো মেয়ে গসিপ করছিল, এটা বলে যে সে খুব ভালো ফটোগ্রাফার। আর যা সহ্য হচ্ছিল না তার ফ্রেন্ড আর তার বসের, তারা হংয়ের ব্যাপারে আলতু ফালতু বকতে শুরু করে যে সে এক অনাথ, অ্যান্ড অনাথ আশ্রমেই সে বড় হয়েছে, আর তার অ্যাসিস্ট্যান্ট তো তাকে ক্যাকড়া বলে। আর যা শুনে হংয়ের রাগ তো অনেক হচ্ছিল, বাট সে কিছুই বলে না, শুধু এটাই বলে যে তাও আমাদেরকে ছাড়া আপনাদের কোম্পানি চলবে না। এরপর নেক্সট ডে আমরা হংকে তার বাসায় শুয়ে থাকতে দেখি, যেখানে তার কাছে কল আসে, অ্যান্ড এক পার্সন বলে, কাল তো তুমি কামালি করে দিয়েছো। আর আমরা জানতে পারি কাল হং একটু বেশি ড্রাঙ্ক অবস্থায় হয়ে গিয়েছে, অ্যান্ড ড্রাঙ্ক অবস্থাতেই সে তার বসকে অনেক কথা শোনায়, অ্যান্ড নিজের থেকে এই জব থেকে রিজাইন দিয়ে দেয়। আর ওই ক্লাবে যতজন ছিল তাদের সকলের জন্য ড্রিঙ্ক অর্ডার করে, অ্যান্ড সকাল বিল স্লিপ দেখে তো তার মাথায় হাত পড়ে যায়। অন্যদিকে আমরা ইউজুনকে দেখি যে তার সিস্টারের অ্যান্ড তার জেজুর ওয়েডিং ড্রেস সিলেক্ট করতে এসেছিল। আর এখানে তার সিস্টার একটি ডিজাইন বুক ঘাটছিল, তখন সেখানে একটি লাইট দেখে থমকে যায়, অ্যান্ড বলে, এই লাইটটি খুবই সুন্দর। নেক্সট সিনে আমরা ইউজনকে দেখি যে পার্কে বসেছিল, অ্যান্ড ওই লাইটটি দেখছিল, বাট প্রাইস দেখে এসে অবাক হয়ে যায়, কারণ এত প্রাইস দিয়ে কেনা তার জন্য অসম্ভব ছিল। অ্যাকচুয়ালি সেই লাইটটি তার সিস্টারকে গিফট করতে চাইছিল। তখন সেখানে তার বেস্ট ফ্রেন্ড চলে আসে, আর সে তাকে বলে, আমি জানি এটি কি লাইট, অ্যান্ড এটা কোথায় পাওয়া যাবে। হিউনজুন হেসে বলে, আমি জানতাম তুমি জানবে, বাট এটার প্রাইস একটু বেশি, বাট আমার কাছে এত টাকা নেই। আমরা কি অন্য কোনো অনলাইন সাইটে এটা চেক করতে পারি? অন্যদিকে আমরা হংকে দেখি সে বাসায় ছিল, তার দুই ফ্রেন্ড তার বাসায় আসে, অ্যান্ড তারা বলে, তোমার কি মনে আছে কাল রাতে তুমি কি করেছিলে? সে বলে, আমার লোন চাই, বাট তার এক ফ্রেন্ড বলে, এটা ঠিক হবে না, চলো কিছু জোগাড় লাগানো যাক। অ্যান্ড তার কিছু পুরোনো জিনিসপত্র দেখে বলছিল, এইসব তুমি বিক্রি করে কেন দিচ্ছ না? কিছু টাকা তো এখান থেকে পেয়েই যাবে। বাট হং বলে, এই সমস্ত জিনিস যেখানে ছিল সেখানে রেখে দাও। তখনই তারা একটি বক্স দেখতে পায়, যেখানে আরো কিছু পুরোনো জিনিস রাখা ছিল, আর তার সাথে একটি ফটো, যা দেখে তার ফ্রেন্ড বলে, এটা কি তোমার বড় ভাই? বাট সে কিছু জবাব দেয় না, অ্যান্ড বলে, যেখান থেকে নিয়েছো সেখানে রেখে দাও। আর তখনই তার রুমে একটি লাইট তারা দেখতে পায়, ঠিক তেমনই যেমনটা ইয়োজিন তার সিস্টারকে গিফট দেবে বলে খুঁজছে। তার ফ্রেন্ড বলে, তুমি এটাকে সেল করতে পারো, অ্যান্ড তার ফটো তুলে অনলাইনে পোস্ট করে দেয়। আর এদিকে ইয়ঞ্জন দেখে তো অনেক বেশি খুশি হয়ে যায়, সঙ্গে সঙ্গে সেলারকে মেসেজ করে, আর তারা এক জায়গায় মিটিং ফিক্স করে। অ্যান্ড সন্ধ্যায় যখন হিউনজুন সেখানে যায়, সে দেখে অবাক হয় যে এটা একটা সেকেন্ড হ্যান্ড জিনিস। অ্যান্ড সে বলে, আমার সিস্টার আমাকে 9 বছর লালন পালন করেছে, আর ওনাকে আমি এমন একটি সেকেন্ড হ্যান্ড জিনিস কি করে দেব? সে বলে, আমি অরফেনেজে বড় হয়েছি, তাই এমন ফ্যামিলি স্টোরি আমার উপর কাজ করবে না, আর এমনিতেও আমি এই জিনিসটিকে অনেক সামলে যত্ন করে রেখেছিলাম, তাই কেউ দেখে এটা বলবেই না যে এটা সেকেন্ড হ্যান্ড। এরপর তারা এক রেস্টুরেন্টে যায়, অ্যান্ড ওখানে সে ওই লাইটটি ভালো করে চেক করছিল, এ সাইড ও সাইড করে, প্লাস ওই লাইটের সাথে কিছু ফটো তুলে। লাস্টে হং রেগে গিয়ে বলে, তা তুমি এই লাইটটি নিচ্ছ কি না বলো, আমার টাইম নষ্ট করা বন্ধ করো। হিউনজুন হেসে তার দিকে তাকায়, সে বলে, ওকে তাহলে পেমেন্ট করো। বাট হিউনজুন পেমেন্ট করছে
করছিল না অ্যান্ড সেই লাইটটি নিয়ে টানাটানি করছিল। এই চক্করে তারা দুজনেই পড়ে যায় আর লাইটটি নিচে পড়ে ভেঙে যেত তার আগেই সেটা হং ধরে নেয় আর তাড়াতাড়ি করে ইয়নজুনকে নিজের উপর থেকে সরিয়ে ওই লাইটটি তোলে। বাট ব্যাড লাক যে লাইটটির ভেতরে ল্যাম্পটি ভেঙে গিয়েছিল। তখনই ওই রেস্টুরেন্টের এক স্টাফ এসে জানায় তোমাদেরকে সবাই দেখছে, তাই প্লিজ সবাইকে ডিস্টার্ব না করে এখান থেকে যাও। তারা বাইরে চলে আসে বাট তাদের মধ্যে এখনো ঝগড়া কন্টিনিউ ছিল অ্যান্ড হং তাকে বেশি কথা না শুনি বলে এখন তুমি যেতে পারো, তুমি আমার জন্য একটি খারাপ স্বপ্ন এটা ভেবেই আমি তোমাকে ভুলে যাব। আর হিয়নজুন যে বলে আমি আমার সিস্টারকে এমন ভাঙা জিনিস কি করে গিফট দেই, তাই আমি এটা নেব না আর সেখান থেকে চলে যায়। যখন কি দোষটা কিন্তু তারই ছিল। ওয়েল হং এর ফোন বেজে ওঠে বাট যখন সে ফোন বের করে দেখে সেটা তার ফোন ছিল না। অ্যাকচুয়ালি এই ফোনটা হিয়নজুনের ছিল। মূলত তারা যখন পড়ে গিয়েছিল তখনই ভুলবশত তার হাতেই ফোনটি চলে এসেছিল। ওয়েল বাসায় গিয়ে সে ফোনটি চার্জে দেয় আর ফোন অন হওয়া মাত্রই তাদের কারোর কল আসে আর হং যখন কল রিসিভ করে অপর দিক দিয়ে হিয়নজুন চেঁচিয়ে ওঠে যে তুমি আমার ফোন কেন নিয়ে গেলে। সে বলে তোমার কি আমাকে দেখে কোনো চোর মনে হয়? ওয়েল তুমি যদি তোমার ফোনটা নিতে চাও তাহলে এখানে চলে এসো অ্যান্ড তাকে একটি অ্যাড্রেস সেন্ড করে। সে বলে আমি আবার তোমার সাথে এখানে দেখা করতে যেতে পারবো না কারণ আমার বাসা থেকে ওই জায়গায় যেতে আমার 3 ঘন্টা টাইম লাগে। সে বলে দেখো ফোনটা তোমার, তাই তোমার যদি নেওয়ার ইচ্ছা হয় তাহলে এসো, না হয় তোমার ইচ্ছা। এটা বলে সে কল কাট করে দেয়। আর যখন তার নজর ফোনের ওয়ালপেপারে পড়ে সেখানে হিয়নজুন অ্যান্ড তার সিস্টার আর তার জিজুর ফটো ছিল। আর যা দেখে হংয়ের তার ছোটবেলাকার কথা মনে পড়ে যখন একদিন তার বড় ভাই তাকে ছেড়ে চলে যাচ্ছিল অ্যান্ড ছোট্ট হং কান্না করে রিকোয়েস্ট করছিল যে প্লিজ ব্রাদার যেও না। ওয়েল সিন কাট হয় আর আমাদেরকে ফ্যামিলি মিটিংয়ে দেখানো হয় যেখানে হিয়নজুন তার হবু জিজুর উপর অনেক বেশি রাগ দেখাচ্ছিল। সে বলে ডোন্ট ওয়ারি, আমি পেমেন্ট করে দেব, কারণ কয়েকদিন পর থেকে তো তোমার সিস্টারের দায়িত্ব আমাকেই নিতে হবে। ওয়েল তারা এখানে হাসি মজা করছিল তখনই এখানে হং চলে আসে অ্যান্ড হিয়নজুনকে তার ফোন দিয়ে গোজিনকে বলে কেমন আছো, কত বছর পর আমাদের দেখা হলো। অ্যান্ড সে তার পরিচয় দেয় যে আমি গোজিনের ছোট ভাই, মনে হয় এখন আমরা সকলে রিলেটিভ হয়ে গিয়েছি আর একসাথে খাবার খায়। কিছুক্ষণ পর যখন সে ওয়াশরুমে যায় হিয়নজুন তার কাছে গিয়ে বলে আমার তোমার সাথে কিছু কথা আছে। তুমি কি সত্যি তার ভাই? কারণ তুমি আজই আমাকে বলেছিলে যে তুমি অনাথ আশ্রমে বড় হয়েছো অ্যান্ড আমার জিজুও বলছিল যে তার ফ্যামিলির তরফ থেকে কেউ আসেনি। বাট হং তার এই কথার উত্তর না দিয়ে সে বলে থ্যাংক ইউ, আমি জানি সকালে আমাদের মধ্যে ঝামেলা হয়েছিল বাট তোমার জন্য আমি আমার ভাইয়ের সাথে আবারও দেখা করতে পেরেছি। আর ভেতরে হিউন যায় সে গোজিনকে জিজ্ঞাসা করছিল তুমি একদিন তোমার ভাইয়ের ব্যাপারে আমার সামনে বলেছিলে, এটা কি সেই? হং আবারও ডিনার টেবিলে ফিরে আসে অ্যান্ড এখানে হিউনজাই তাকে জিজ্ঞাসা করে তুমি কি করো। সে বলে আমি ফটোগ্রাফার। আর সে এটাও জিজ্ঞাসা করে তোমার এজ কত। হং হেসে বলে ভাই তুমি তাকে আমার ব্যাপারে কিছুই বলনি। যখন কি গোজিন দাঁড়িয়ে বলে বাইরে চলো, আমার তোমার সাথে কিছু কথা আছে। হং বলে কি কথা বলার আছে তোমার? এটাই যে তুমি আমাকে অনাথ আশ্রমে ছেড়ে দিয়ে চলে এসেছিলে আর সকালকে বলে সে ভালো মানুষ নয়, যখন প্রবলেমে পড়ে সে তার ফ্যামিলিকেও ছাড়তেও আর ভাববে না, তাই তারপর বিশ্বাস করো না। এটা বলে সে বাইরে চলে আসে। গোজিন তাকে আওয়াজ দিচ্ছিল বাট সে কোনো কথাই শোনে না। আর যখন গোজিন তাকে আটকায় সে বলে হাত ছাড়ো, অনেক দেরি হয়ে গিয়েছে, তাই এখন কিছু কথা বলে আর কি লাভ? তুমি নতুন ফ্যামিলি তৈরি করছো আর আমি ফটোগ্রাফার হলাম তা শুধুমাত্র তোমার কারণে। ওয়েল ওই সময় তুমি আমাকে ছেড়ে দিয়ে চলে এসেছিলে অ্যান্ড আমি এখন তোমাকে ছাড়ছি। এটা বলে সে সেখান দিয়ে চলে আসে। বাসায় ফিরে সে একটি বক্স চেক করে যেখানে অনেক পুরনো একটি ক্যামেরা রাখা ছিল আর ফ্ল্যাশব্যাক দ্বারা আমরা জানতে পারি যে ক্যামেরাটি তাকে তার ভাই কিনে দিয়েছিল আর তার একসাথে ফটোও তুলেছিল। আর ওই দিনই তার ভাই তাকে অনাথ আশ্রমের বাইরে রেখে দিয়ে বলেছিল তুমি এখানে দাঁড়াও, বৃষ্টি শেষ হওয়া মাত্রই আমি ফিরে আসবো। অ্যান্ড সে চলে যাচ্ছিল যখন কি ছোট্ট হং অনেকবার তাকে ডাকছিল যে ভাই প্লিজ যেও না, বাট সে একবারও ঘুরে তাকায় না। ছোট্ট হং অনেকক্ষণ ধরে ওয়েট করে বাট তার ভাই আর তাকে নিতে ফিরে আসে না। ওয়েল এরপর প্রেজেন্টের সিনে আমাদেরকে দেখানো হয় এখানে হিয়নজাই আর গোজিনের বিয়ে হচ্ছে, যেখানে হিয়নজুন ফাঁকা চেয়ার দেখে ভাবছিল সত্যি সে এলো না। দেখতে দেখতে 3 বছর কেটে গিয়েছিল অ্যান্ড হং তার নিউ অ্যাপার্টমেন্টও নিয়েছিল যেখানে তার ফ্রেন্ড এসে বলে তুমি তো বলেছিলে স্টাইলিশ সব। সে বলে
বাট আমি ভাবছি কিছু নতুন ট্রাই করব। অ্যাকচুয়ালি সে ফটোগ্রাফি জব ছেড়ে দিয়েছিল। অন্যদিকে আমরা হিউনজুনকে দেখি সে তার অফিসে মন দিয়ে কাজ করছিল অ্যান্ড ফুল টাইম এমপ্লয়ের যখন লিস্ট আসে তার নাম তো সেখানে ছিলই না। তার বস বলে এখন টাকা দিয়ে কি না কেনা যায়। তাই আমি জানি তুমি রাত দিন অনেক পরিশ্রম করেছো, বাট এটাতে আমি কিছুই করতে পারবো না, সরি। হিউনজুনের অনেক খারাপ লাগে, সত্যি খারাপ লাগারই কথা যখন পরিশ্রম করেও ফল পাওয়া যায় না। ওয়েল তার সিস্টার তাকে কল করে বাসায় ডাকে আর এখানে তার সিস্টার বলে তুমি তোমার পড়াশোনায় ফোকাস করো, আমি তোমার রুম পরিষ্কারের সময় ভিএস ফুডের কোম্পানির নাম দেখেছি, আমি জানি তুমি সেখানে অ্যাপ্লাই করতে চাও, ডোন্ট ওয়ারি, আমি তোমাকে ফুল সাপোর্ট করব, তুমি সবসময়ের জন্য এখানেই চলে আসো। তার কথায় কিছু উত্তর না দিয়ে সে ওয়াশরুমের জন্য চলে যাচ্ছিল, বাট তখনই তার পুরনো রুমে নজর যায় যা খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে গোছানো ছিল, যা দেখে সে অনেক রেগে তার সিস্টারকে কথা শোনানো শুরু করে দেয় যে তুমি কি ভেবেছো আমি কিছু করতে পারবো না। সত্যি আজ আমার অনেক বেশি খারাপ লাগছে আর তার সাথে সাথে আফসোসও হচ্ছে যে যদি আমি মম ড্যাডের একটা সন্তান হতাম। তার দিদি তাকে ভালো করে বোঝায় যে তুমি ভুল বুঝছো, পরে রিগ্রেট ফিল করবে। সে বলে আমি রিগ্রেট ফিল করবো না কারণ আমি একদমই ঠিক বলছি আর আমি কখনো এখানে আসবো না। এরপর হিউনজাই গোজিনকে কল করে সবকিছু বলে। সে বলে ডোন্ট ওয়ারি, তোমাদের মধ্যে তো এভাবে ঝগড়া হতেই থাকে। ওয়েল সে কল কাট করার পর তার ফোনে একটি মেসেজ আসে যেটাতে লেখা ছিল আপনার ড্যাড জেল থেকে ছাড়া পেয়ে গিয়েছে। গোজিন যেমন এটা দেখে একটু ঘাবড়ে যায় অ্যান্ড সে হংকে কল করে, বাট হং তার কল রিসিভ করে না। এরপর যখন সে হিউনজাইয়ের সাথে কারে হয়ে যাচ্ছিল তাকে অনেক বেশি চিন্তিত মনে হয় হিউনজাইয়ের অ্যান্ড সে তাকে জিজ্ঞাসা করে তুমি কি হংকে নিয়ে চিন্তা করছো। আর তখনই একটি লরি এসে তাদের কারকে ধাক্কা মেরে দেয় আর এখানে খুব বাজেভাবে তাদের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। অন্যদিকে হিউনজুন বাসায় ছিল অ্যান্ড সে ভিএস ফুড কোম্পানিতে জবের জন্য অ্যাপ্লাই করছিল। তখনই তার কাছে কারোর কল আসে আর খবর পেয়ে সে এক মুহূর্তের জন্য যেমন ফ্রেশ হয়ে যায়। অন্যদিকে বাসায় আমরা হংকে দেখি সে তার প্রজেক্ট কমপ্লিট করে অনেক বেশি হ্যাপি ছিল। তখনই তার কাছে কারোর কল আসে অ্যান্ড তাকে তার ভাইয়ের অ্যাক্সিডেন্টের ব্যাপারে জানানো হয়। বাইরে বৃষ্টি হচ্ছিল অ্যান্ড হিউনজুন দৌড়ে যাচ্ছিল, তার সিস্টারের সাথে কাটানো সমস্ত পুরনো স্মৃতি তার মনে পড়ছিল। এদিকে হং রাস্তায় ছিল অ্যান্ড কোথাও যাচ্ছিল আর তার ওই সময়কার কথা মনে পড়ে যখন তার ব্রাদার তাকে ছেড়ে দিয়ে চলে এসেছিল। ওয়েল আমাদেরকে ফিউনারালের সিন দেখানো হয় যেখানে হিউনজুন একাই বসেছিল, এক মুহূর্তে যেন তার সমস্ত দুনিয়া উজাড় হয়ে গিয়েছিল। অ্যান্ড সে বলছিল সিস্টার তুমি ঠিকই বলেছিলে, আমি রিগ্রেট ফিল করব, সত্যি এখন আমার অনেক বেশি রিগ্রেট ফিল হচ্ছে। ওয়েল সেখানে যখন হং আসে সে তাকে দেখে না আর তখনই রুম থেকে একটি ছোট্ট বেবি বাইরে আসে। মূলত 1-1.5 বছরে তাকে হিউনজুন কোলে তুলে নেয়, বাট সে কান্না করছিল আর পিছনে দাঁড়িয়ে থাকা হং এর দিকে ইশারা করছিল। অ্যান্ড হিউনজুনের কোল থেকে নেমে সে হং এর দিকেই যাচ্ছিল, বাট সামনে থেকে এক ব্যক্তি আসছিল, বেবির আঘাত লাগতো তার আগেই হং তাকে তুলে নেয় আর বেবিকে বাঁচানোর চক্করে এখানে হিউনজুনের হাতে আঘাত লেগে যায়। তাকে তুলে নিয়ে যাওয়া হয় ডক্টরকে দেখানোর জন্য। আর কিছুক্ষণ পর গোজিনের কলিগস আসে যারা হংকে বলে আপনার ভাই খুব ভালো মানুষ ছিল, সবসময় এসে সকলের হেল্প করতো। হং চুপচাপ এইসব শুনে যাচ্ছিল। সে ড্রেস সিলেক্ট করে অ্যান্ড তার সাথে সাথে তাবুতো। আর এই সময় ছোট্ট উজু বারবার তাকে বিরক্ত করছিল অ্যান্ড তাকে চুপ করানোর জন্য হং তাকে একটি ক্যান্ডি দিয়ে দেয় আর সেও সেটা খেয়ে নেয়। বাট কিছুক্ষণ পর যখন উজু নাকে হাত ঢুকিয়ে সোজা সেই হাত নিজের মুখে ঢুকিয়ে নেয় আর যা দেখে তো হং এর অনেক বেশি ঘৃণা লাগে। দেখতে গেলে ছোটবেলায় আমরা একবার হলেও এমনটা তো করেছি। ওয়েল তাকে বাধ্য হয়ে উজুকে তুলতে হয় আর এখানে উজু তার উপর ভমিটিং করে দেয়। সে নিচে গিয়ে তার ড্রেস ক্লিন করছিল, বাট বিরক্ত হয়ে ভাবে আমি এখানে কি বা করছি। তারপর সে বাইরে এসে গিয়েছিল, বাট উজুকে একটি বেবি টাবে করে টেনে টেনে নিয়ে যাচ্ছিল আর আশেপাশের লোকেরা তাকে দেখে গসিপ করছিল যে সে এক ছোট্ট বেবিকে কিভাবে ট্রিট করছে। ওয়েল তখনই সেখানে হিউনজুন চলে আসে আর যাকে দেখে হং বলে তুমি ঠিক আছো। সে বলে ফ্র্যাকচার হয়েছে, সারতে 2 সপ্তাহ টাইম লাগবে। আর ছোট্ট বেবিকে এভাবে টাবে দেখে এসে বলে তুমি আজ সাথে এমন কেন করছো। আর তাকে কোলে তুলতে চাইছিল, বাট ফ্র্যাকচারের জন্য সে পারছিল না। হং বলে আমি করছি। আর আমরা দেখি তখনই যেখানে তার বেস্টি ছুটে আসে অ্যান্ড তাকে বলে আমার মনে হচ্ছিল প্রবলেমে আছো। হিউনজুন বলে আমি ভেবেছিলাম আমাকে সবকিছু একাই করতে হবে, বাট হং এসছে অ্যান্ড সে তাবুত আর ড্রেস সিলেক্ট করে নিয়েছে, আমি তো কিছুই জানতাম না। তার বেস্টি বলে তোমার হাতে কি হলো। সে বলে এটাও তার জন্যই হয়েছে।
এরপর ধীরে ধীরে সবাই নিজেদের বাসায় ফিরছিল। আর এখানে এক পার্সন এসে হাং আর হিউনজুনের সাথে কথা বলে যে ওই ছোট্ট বেবির দেখাশোনা কে করবে, অজুর দেখাশোনার দায়িত্ব কে নেবে। হাং বলে আমার ভাই আমাকে ছোটবেলাতেই ছেড়ে দিয়েছিল, তাই এখন তাদের সাথে আমার কোনো সাথ নেই। আর এটা বলে সেখান থেকে চলে যায়। বাট হিউনজুন বলে আমি অজুর দায়িত্ব নেব। এরপর যখন সে বাইরে আসে তার এক হাত তো ফ্র্যাকচার হয়ে গিয়েছিল আর এক হাতে জিনিসপত্র ছিল। এখানে হং এগিয়ে এসে তার জিনিসপত্র নিয়ে ট্যাক্সিতে রেখে দেয় অ্যান্ড অজুকে একটি ক্যান্ডি দিয়ে বলে তাকে ভালো করে মানুষ করো, আমাদের আর কখনো দেখা হবে না। অ্যান্ড সেখান থেকে চলে যায়। যখন কি হিউনজুন তাকেই দেখে যাচ্ছিল। অ্যান্ড এখানেই এই এপিসোডটি শেষ হয়। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে, ততক্ষণের জন্য স্টে কানেক্টেড। বাই বাই।